সুপ্রিয়া শর্মা, এই চিঠিতে তুমি হয়তো অবাকই হবে, তবু বলছি, এই চিঠি পড়া হয়ে গেলে তোমার ভালো লাগে। আমি কিছুতেই এই পরাজয় মেনে নিতে পারছি না। শুধু বাবার অসহায় চোখ দুটো আমাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে, তাই শেষ পর্যন্ত কিন্তু বিশ্বাস করো, আমার ভেতরের যন্ত্রণাটা একটুকু কমে। আচ্ছা শর্মা, তুমি তো ঘটনাগুলো প্রথম থেকেই জানতে। কথা বলছেন মনে রাখবেন। মন্ত্রী না হলেও আপনাদেরকে সাহায্য করার ওষুধ কিন্তু আমার জানা আছে। মানিক কি বলতে চাইছেন নাকি? এবং দাসবাবু, কোনো রকম ঝুট ঝামেলা হওয়ার আগে আমাদেরকে খবর দেবেন, ইনস্ট্রাকশন নেবেন ফোর্স মুভ করবে কি না। যদি কাউকে তুলতে হয় বা ছাড়তে হয় তখন কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনার সিগন্যাল দেব সিগন্যাল পেলে তবেই ছাড়বে। কথাবার্তাগুলো সমঝে বলবেন, এটা কিন্তু থানা। সঙ্গে কি বলবে? নিজের কাজ দেখেছো, না তোমার লীলা হয়। আপনার এই হাতটা আমি ভেঙে আপনার হাতের থেকে ওর হাতের দাম অনেক বেশি। আপনি জানেন প্রতি মাসে পার্টি অফিসে বসে আমরা ক্রিমিনালের লিস্ট তৈরি করি, আর সেটা এসপি ডিএসপি ঘুরে তবে আপনার কাছে এসে পৌঁছায়। কথাটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, মাথায় রাখবে। চল হ্যাঁ যত বাড়ির বাজারটা করে দিয়ে আসে স্যার। টাকাটা বাবাই করে নিতে পারবে। আচ্ছা, পুরো মানুষটারে এত খারাপ কেন বলেন? আগের দারোগা বাবুর বাজার তো আমি করে দিয়ে আসতাম। অন্য তোমার যদি অন্য কোনো কথা বলার থাকে বলতে পারো, সমস্ত কথা এখন থাক। কি হলো, তুমি কি কিছু বলবে? স্যার একটা কথা বলবো স্যার? এটা বলো না, এত সংকোচ বোধ করছো কেন? না মানে বলছিলাম, বউটার খুব অসুখ স্যার, বুকে ব্যথা, ভালো করে চিকিৎসা করাতে পারি। ব্যথাটা যখন ওঠে না, ওই হারাম ডাক্তারের ওষুধ এনে খাওয়া, কাল থেকে ব্যথাটা খুব বেড়েছে। হাতে আমার একটা পয়সাও নেই। আপনি আপনি আমাকে 500 টাকা ধার দেবেন স্যার? মাসে দিয়ে দেবো স্যার। তুমি আমার বাবার বয়সী, তোমার স্ত্রী আমার মায়ের, তাই এই টাকাটা ফিরিয়ে দেবো বলে আমাকে লজ্জা দিল না। আজ ডিউটি থেকে ফেরার পথে ওষুধগুলো কিনে নিচ্ছ, কেমন? যাও। এইভাবে কত টাকাই তো ঘুষ খেয়ে রোজগার করছে, কিন্তু এমন শান্তি তো কখনো পাই, এমন শান্তি কোনোদিনও পাই। স্যার স্যার আর কি হয়েছে বলো? আমার বন্ধ বলে সে কি, তোমার কি খবর? সীতারাম এসেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাও, ওকে গাড়ি রেডি করতে বলো, আমি এক্ষুনি স্পটে যাচ্ছি। একা? হ্যাঁ, কেন, কোনো ভয় আছে নাকি? না মানে কয়েকজন ফোর্স নিয়ে গেলে হতো না? দেখো রমেশ, মনের জোর থাকলে কিন্তু একা একাই অনেক কাজ করা যায়, এটা তুমি মাথায় রেখো। হ্যাঁ, যাও, তুমি গাড়ি রেডি করতে বলো, আমি স্পটে যাবো। স্যার বলো। বলছিলাম কি, সাপের লেজে বাঁধ গেল তো। তাতে কি হয়েছে? দেখো রমেশ,
পুলিশে চাকরি করতে এসে এত ভয় পেলে তো চলবে না। যেটা হওয়ার সেটা আমার হবে। তোমার দায়িত্ব আমি দিচ্ছি। তুমি শুধু যেটুকু দেখেছো সেটুকুই বলবে, এক্সট্রা কোনো কথা নয়, ঠিক আছে? ওকে স্যার। যাও গাড়ি রেডি করতে বলো, শিগগির যাও যাও। সীতারাম, সীতারাম, গাড়ি রেডি করো। স্যার, আমার গাড়ি রেডি। গাড়ি রেডি, চলো চলো। স্যার একটা কথা ছিল। বলো। স্যার আমার 4টে অফ। নরেন্দা এসছে? না স্যার। ঠিক আছে, তুমি না হয় আর কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আশা করছি তার মধ্যেই চলে আসবে। আর শোনো, যদি কেউ আসে তাকে বসতে বলবে, ঠিক আছে? ওকে স্যার। গুড। আরে মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ কোন বিদেশি? মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ কোন বিদেশি? আরে নাও নাও, আমি আর কি ভালো লাগে না, তাড়াতাড়ি সইটা করো তো। ভেরি সরি নরেন মন্ডল, আসলে কি জানিস রমেশ, ল্যাকটা আমার না, ল্যাকটা হলো গিয়ে জয় সন্তোষী মা, সরি 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 জয় সন্তোষী মা বাস। আরে তোরে কি বলবো, ওই ফুলবনির কাছে আসি ড্রাইভারের খুব জোর চাপ, ব্যাস হয়ে গেল, ওতেই 8 ঘন্টা লেগে। ওরে রমেশ, তবু তো বউরে ছাড়িয়ে আসারে, তোরে কি বলবো, শুনতেই নেই না বলে, কান্না কাটি এটা সেটা কত কি বলে, তুমি মোর হৃদয়ের ডাক্তার, থাকি যাও। আমি বললাম না, সম্ভব না, সম্ভব না। বললো তাহলে ছুটি মারি দাও। আমি বললাম তাও সম্ভব না। আরে এ কথা সে কথা, তারপর তোরে কি বলবো, তারপরে 8 ঘন্টা পর আমি তো একেবারে অস্থির হয়ে উঠলাম। আরে এই বড়া জৈবন, অঙ্গ প্রত্যঙ্গ তো সব আগুন হয়ে রয়েছে, কাছে তো আমি নাই। ওই হপ্তার মধ্যে যাই হোক একবার তো কি হয়েছে কি রে, তোর মুখটা খারাপ হয়ে গেছে। বিড়ি খা, আমাদের গ্রামের বিড়ি খা, একটা খাবে? বলছি না কখনই এতে আড়ি আড়ি ভালো লাগে না। এমনি সকাল থেকে পেটে কিছু পায়খানা গেলে নারী কি ভাবছি হয়ে গেছে। আর শোনো, মানে আবার গন্ডগোল লেগেছে, বড় প্রবলেম গেছে। যে না আসা পর্যন্ত আমাকেই থাকতে হবে। এ কি রে রমেশ, হ্যাঁ? তোর দেখি এসব ব্যাপারে কোনো আগ্রহই নাই। কি আশ্চর্য, কি আশ্চর্য। ওরে শোন, আমাদের সময় কারো বিয়ে হলে না, তাই নিয়ে একেবারে আনন্দমেলা লেগে যেত। কি সব আগুন করা দিন গিয়েছে রে। শোন, তোরে একটা গল্প বলিস। হরিশচন্দ্রর বউয়ের চিঠি এসেছে ইন দ্য ইয়ার 1990। তা হরিশচন্দ্র বেড়াকে বসে চিঠি পড়ে আর সারা গড়া করে খায়। ওরে আর গড়া করে। তা আমরা বলি, ও হরিশচন্দ্র, চিঠি যে তোমার কাজ হয়ে গেছে, কাজ করো না, কাজ করো না, সোজা করি ধরো, চিঠির রস গড়ায় গেলে দুঃখ পাবে বড়। তা হরিশচন্দ্র কি বলে জানিস, শুন। বলে, ওই হারামজাদারা, চিঠির রস খাতি গেলে কাজ করা তো চাই, রসের মর্ম বুঝবি কি রে, তোরা তো রস খাস তাই। শালা পড়ায় গেছে, তুমি শালা এতক্ষণ একা একাই ডায়লগ মারতেছিলা। ধুর 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 শালা, এই হারামির চাকরি আর ভালো লাগে না। আরে এই ভরা জৈবন, এর মধ্যে রেডিও একদিকে আর ব্যাটারি একদিকে, আমি শালা সেন্টারটা ধরবো কেমন করি? না না না, এ বড়বাবুর আমলে কোনো উন্নতি নাই। আগে আগে মতিগঞ্জের নড়ি পিছু একখানা করি 100 টাকার নোট একদম বাঁধা ছিল। আরে বাবা, ডিউটির মধ্যেই ছিল, না নিলি পরে গভর্নমেন্টের ফাঁকি দেওয়া। এখন শালা সব বন্ধ। আপনাদের কি বলবো বলে, শালা ছুটিও কিনা আমার লিখে নিতে হয়। দোষ শালা, চাকরি জ্বালিয়ে ধূত ফুলের বেশি, এর থেকে শালা আমার গানই ভালো। মদন আগুন জ্বলছে দ্বিগুণ, আরে মদন আগুন জ্বলছে দ্বিগুণ, করলে কি গুণ কোন বিদেশি? মদন আগুন জ্বলছে
মাসের ৩-৪ তারিখ নাগাদ আমার নদী ঘরে যেতে। এখন তো এটা ঘরে সব বন্ধ স্যার, সব বন্ধ। ভয় টাকা রে। আপনি তো সবই জানেন, আপনারে আর কি বলবো বলেন তো স্যার। স্যার স্যার আপনার ওই ক্যাশটার কি হলো স্যার? ওই যে শরৎগঞ্জ হাইকোর্ট হাইকোর্ট জিতেছি। জিতেছে একেবারে স্টেট ডিগ্রি। একেবারে এসছে। স্যার খাবেন নাকি? স্যার বলছি স্যার একটা নিবেদন ছিল। বলে গেলো বলছি স্যার ওই আমাদের হাসপাতালে একটা ওই নার্সের পোস্ট খালি হয়েছে। ওই জায়গায় যদি আমার ছোট শালি জানে মলিনা বলে যে নার্সটা ছিল না স্যার, ও তো কম্পাউন্ডারের সঙ্গে ভেগেছি। ওই জায়গায় যদি আমার ছোট শালি জানে স্যার, আমার শালি অনেক দূর পর্যন্ত পড়েছে, একেবারে ক্লাস 10 পর্যন্ত পড়েছে। তাছাড়া স্যার ধাত্রীবিদ্যায় খুব পারদর্শী। ওই চোখের সামনে 500 টাকার খেলা সত্যি দেখেছি তো, অভিজ্ঞতা স্যার প্রচুর। স্যার স্যার আপনি যদি একটু দয়া করেন স্যার। ঠিক আছে, তুমি সামনে মঙ্গলবার থেকে শাড়িটা নিয়ে দেবো। সামনে মঙ্গলবার স্যার সকালে না না বইকালে? না, সকালে আমি অন্য কাজে ব্যস্ত থাকি, তুমি বইকালে দেবে। বইকালে ঠিক আছে স্যার। ওরে, স্যার মদিনা যে কম্পাউন্ডারের সাথে ভাগিছে, এই ব্যাপারটা তো গ্রামে লুটিছে না। নোটিসে কি বলছেন স্যার? নোটিসে মানে একেবারে গ্রামে ঢিঢি মরে গেছে। আমি ইউনিয়ন বোর্ডের পিছনে, আরে আমার রাজত্ব থেকে এরকম একটা অনাশা আছে, মুখে রাখতে পারি না। আমার বড়বাবু তো এখনো এলো রে। বড়বাবু তো টহলে গেছে, আপনি বসেন না। না না না, ঠিক আছে, আমি বলে লোকটা হল বেঁধে আছি। বলো আমি গেছিলাম। অবশ্যই বলবো স্যার, অবশ্যই বলবো। বলবো যে বিভীষণ বাবু এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে, নিশ্চয়ই বলবো স্যার। জয় মা, জয় মা, জগৎসুন্দরী মা আমার। মা ভালোই ভালোই লাগাই দাও মা। না মা, নিজের শাড়ি বলে বলছি না, মেয়েটা সে বড্ড ভালো। তাছাড়া আমার গিতুর বাচ্চা কাচ্চা হলি হাসপাতালে নিজেদের একটা স্টাফ থাকা জরুরি না মা? ওই শালা আমার স্টাফ আরে আরে আমি তো সারাও না, আমি হচ্ছে ওই নিজের এই ব্যবসার কাজে আমি করতে গেছিলাম, বুঝলে? তা ওই যে আমি তো ট্রেনের গাড়িতেই আলাম আজকে, তাই কালকে রাতে বড় বড় আমার অনেকবার ফোন করে যে কোনো কারণেই হোক যোগাযোগটা হয় না, তা অনেক রাতে যোগাযোগ হয়েছিল, বুঝেছো? তা কি হয়েছিল কি? কেন আপনি কিছু জানেন না? না মানে তেমন কিছু না। বেশ, আপনি জানুন বা নাই জানুন, আপনাকে আরেকবার বলছি শুনুন। হ্যাঁ, আপনার চালের লরি যাচ্ছিল মতিগঞ্জের দিকে, সেই লরিতে পাওয়া গেছে কিছু আবির, মানে ডিউটি ছুট কিছু আবির। ওই অবস্থায় ওটা ধরা পড়েছে। তা আমার সালের নড়িতে আপনি মানে সালে আপনি নড়ি কি বলে বলো তো? সেটা আপনি জানেন না? হ্যাঁ, মানে 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 যেমন ওরা কিছু বলেছে, বলেছে? এই ড্রাইভার খারাপ শুনতে ওরা কিছু বলেছে। বলেছে। ওরা আমাকে খানিকটা বলেছে, বাকিটা ওরা কোর্টে গিয়ে বলবে। আপনি অবশ্য ওদের বেলের বন্দোবস্ত করতে চাইলে করতেই পারেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কি করবি পারে ব্যাপারটা মেনে হয় বলো তো? মানে 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 ব্যাপারটা হচ্ছে, মানে বড় বোকা তো তোমার একটা ভক্তি শ্রদ্ধা করে, তাই ব্যাপারটা নিয়ে খুব একটা আলোচনা করতে পারেনি। তা কি করবি পরে ব্যাপারটা ম্যানেজ হয় বলো? ঠিক বুঝলাম না। মানে কি করবি পরে আপিসটা নদীতে থাকে না, নাহলে আবার ইঞ্জিনিয়ার জবটা কি আছে? আরে বলুন না। দেখুন, মালটা লরিতে নেই, ওটা মালখানাতে জমা পড়ে গেছে। আমি সে কথা বলছি না। কি বলছেন? আমি বলতেছি যে মালটা মালখানা তো থাকবে না, নিয়ে আসবে। দেখুন, মাল তো মালখানাতেই থাকবে নাকি? এই মালটা থাকবে না। ওই মাল, ওই ইঞ্জিনিয়ার। সেটি নিয়ে আকারে বলো, ইঙ্গিতে বলো, যেভাবে বলো না কেন, থাকতে পারে না। সে নির্মাণ একে ভুল করে দিয়েছে। আরে তাকে শুনবে আমার আগে স্কোপ দাও, কেউ তার গরমে দিবে না। এই দেখুন, অপরাধীদের শাস্তি পাওয়াটাই কিন্তু উচিত। হ্যাঁ, তাকে এখন বলো তো, সোজা সুজি বলো যে কি করেছি বলে।
তোমার মনে আছে জানি তো তুমি যখন সত্য ছিলে, তুমি যখন হচ্ছে নদীর কলিসেপে মানে তোমার বাপের কলিসেপে আমাদের কাঁসারি বাড়িতে কতবার গেছো। তারপর তখন শুনলাম যে আমাদের সেই ক্ষেত্র প্রশান্ত বড় হয়ে থানার দারোগা হয়ে এসে আমাদের গ্রামে মনে খুব বড় ভরসা বলা ভাবলাম যে নিজেদের থানায় নিজেদের একটা স্টাফ হইল আপনাদের সে পথে সাহায্য নেওয়া লাগে। বলো বলো বাবা, বলো। অল্প কয়েকটা কথা বলছি, মন দিয়ে শুনুন। অনেকদিন ধরে খবর পাচ্ছিলাম যে ডিউটি ছুট কিছু আফিম যাচ্ছে মতিগঞ্জের দিকে এবং সেখান থেকে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। এতদিন কিন্তু ধরতে পারছিলাম না, আর এবার সেটা কট রেড হ্যান্ডেড। বুঝেছেন? বাকিটা কোর্টে গিয়ে বুঝবেন। আমার এখন কাজ আছে, চলি। এক আছে সত্তর হানা, 70 সব ঠাকুরের এক মন্ত্র নয়, বুঝেছেন? যান যান, বেরিয়ে যান। এই যে তুমি আমাদের প্রত্যাখ্যানটা করলে আমি বড় কষ্ট পেলাম। আসলে এত বড় আঘাত, এত কষ্ট তো আমার কেউ কখনো দেয়নি। ঠিক আছে, কেসটারে নিয়ে না একটু নাড়াচাড়া করবো। গ্রামের বহু লোকের অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। এসপি, ডিএসপি, ডিএসপি সবাই মুক্তি বসাই এই গ্রামে গাড়ি করে আমার বাড়িতে পায়ে মানে মঙ্গলবার দিন শাড়ি টেনে দেয় আর এক সারা কোর্টে কেসটা উঠলে তুমি কিন্তু সাক্ষী দেবে। কে স্যার? আমাকে বলছো? ইয়েস। কই স্যার, আমি কিছু দেখিনি তো স্যার, মানে কি? কিছু দেখিনি, কিছু না, কিছু না। বিশ স্যার বলো। স্যার আমি সাক্ষী দেব। কি? আমি সাক্ষী দেব। আরে সাবাস, সাবাস রমেশ, আমি দেবো সাক্ষী। সাবাস। আসলে কাকা ওকে তো ছোটবেলা থেকেই দেখছি, ও এইরকমই। স্কুলে বিরাট স্যারের কাছে তো অপমান খেয়েছে, অথচ কিন্তু একটু মিথ্যে বললে মারটা কিন্তু এড়ানো যেত। আহা, সে তো ছোটবেলা। আরে আমি কি ওরে মিথ্যাবাদী হতে বলি? হ্যাঁ, আমি বলি তুই নিবি না কেন? হ্যাঁ, তোর ওপরওয়ালা খোঁজ নেয়, তোর আগে যারা ছিল তারা খোঁজ নিবি নি, তোর পরে যারা আসবে তারা খোঁজ নেবে না। সকলেই নেয়। তারপর ওরে আমি একদিন বললাম, শান্ত তুই একটা দেখ, তোর সংসারটা আমি একটু বুঝবো। ট্রেন নেই বেটা, ট্রেন নেই, ট্রেনের বড্ড অভাব। এই আমি জানি রে যে ওর কোনো পছন্দ টছন্দ করা আছে কি না। আরে ওই যে দেখতো দেখতো নিজে কিরকম কলকাতা থেকে একটা বিয়ে করে নিয়ে চলে এলো। দিয়ে ওইরকম কোনো পছন্দ টছন্দ ওর থাকে তাই। ওর পছন্দ করে? হ্যাঁ। না, আমার সঙ্গে তো তেমন কোনো আলোচনা হয়নি। হ্যাঁ? আসলে ওর মতো ছেলে কি করে যে পুলিশে ঢুকলো সেটাই ভাব। ভালো 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 লেডিজা, তোমরা আজকালকার ছেলে মেয়েগুলো শুধু ভালো। আরে কত ভাবা ভাবে কি আছে? হ্যাঁ, বেশি ভাবলি করে মাথার ঝিলুটা শুকিয়ে যাবে। আমাদের সময় বাবু অত ভাবা ভাবি ছিল, হাতের নখি যা পেতু একেবারে আইকে ধরতো। সে রামনি দিয়েছি, অযোধ্যামনি যে কটা বেশি বলতে আছে সব হনুমান হনুমান। তা তুমি বসবে না যাবে? মানে তুমি যদি বসো তাহলে আর
দূরে তালাটা আমি দেই না। আপনি কোথাও যাবেন কাকাবাবু? হ্যাঁ, ওই দুঃখের পেছনে বাকি দিই। বুঝতে পারলেন? আরে বাজারে গো, বাজারে। এই বাজার কি সব আপনাকে করতে হয়? কে করবে বল? কেন? ওর পিয়ন পূর্ণ? আরে গভর্নমেন্ট ওরে দিয়েছে অফিসে কাজ করার জন্য, বাজার করার জন্য তো নয়। অথচ দেখো এর আগের দারোগাদের সময় এই পুণ্যই তো সে কি কাজটা সে করবি, হ্যাঁ? মানে ছেলে খাওয়ানো, ঘুম পাড়ানো, এমনকি তো মানে কি বলবো শর্মা, ওই রোদ তুলে বসি বসি যুবতী গেন্ডির মাথার কুকুর পর্যন্ত বেঁচে দিয়েছি। নষ্টায় আমার মাথা কাটা যায়। ছেলেই আমার দারোগা আর আমারে কিনা বাজার করতে হয় পয়সা দিয়ে। অথচ দেখো এর আগে দারোগার সময় পাইকারিগুলা তরি তরকারি মাছ ডিম একেবারে নাই দিয়ে বাড়িতে দিয়েছে তো। এমন দারোগা বাবু আমি, আমার কিনা ওই কেরোসিন তেলটাও কিনতে হয় বেলাকে। ঠিক আছে বসো, আমি সব বাজারটা সেরে আসি। না না, আমি আর বসে কি করবো? হ্যাঁ? আমি বরঞ্চ থানায় গিয়ে ওর সঙ্গে দেখা করি। ও আচ্ছা, বেশ তাই করো। তবে ওরে একটু বুঝোয় বলো, আরে দিনকাল যা পড়িছে চোখ কান একেবারে খোলা রাখতে হবে। হ্যাঁ, কোথায় দুটো পয়সার গন্ধ আছে সুখী সুখী বার করতে হবে। তা যদি না পারো তো স্যার, হ্যাঁ ওরে কথাগুলো একটু বুঝোয় বলো। আরে তোমার কথা সব খুব শোনে, হ্যাঁ একটু বুঝোয় বলো। হ্যাঁ এসে গেছি, তোমরা বসি বসি গল্প করো, আমি তৎক্ষণি বাজারটা সেরে আসি, যত সব আহম্ম অকম্মার থেকে টাকা। কি ব্যাপার শর্মা, এবার কিন্তু তুমি অনেকদিন পর এলে। বাবা, তোমার তো দারুণ ব্যাপার। কেন গো? আচ্ছা প্রশান্ত, কি ভেবেছো বলো তো? কি গো? তুমি কি এবার চোর ডাকাত থেকে দেশ ছাড়া করবে নাকি? পারলে তো ভালোই হতো, কিন্তু ততটা না পারলেও দেখি কতটা করা যায় আর কি। তারপর তোমার কি খবর বলো? আমার আবার খবর কি? এই তো তোমাদের বাড়িতে এলাম আর তোমার দেখা পেলাম না, তাই কাকাবাবুর সাথেই বসে বসে একটু কথা বলছিলাম। বুঝলাম। ও কাকাবাবু বলছিলেন জানি বিয়ে। দেখো শর্মা, আমার যথেষ্ট বয়স হয়েছে, ভালো মন্দ কর্তব্যবোধ এই সবটাই কিন্তু আমি বুঝি। আমি বুঝি যে বাবার এখন বৌমার হাতে সেবা যত্ন পাওয়ার ভীষণ ইচ্ছে। আসলে কি জানো শর্মা, আমাকে বড় করতে বাবার সারাটা জীবন কেটে গেছে। দেখো শর্মা, আমি জানি যে এই সময় বিয়ে করাটা আমার কর্তব্য, আমার দায়িত্ব, আমি রাজি আছি, কিন্তু এই নয়নপুরে কখনোই নয়। কেন? কারণ সিদ্ধান্ত বাবুর বড় ছেলের এক কেসে ঝুলছে, সেই জন্য ওরা আমাকে এইভাবে পারচেজ করে কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে, জানো? Yes? I see. বাবা তো এইসব কিছু বুঝবে না, দেখেছে ওদের অবস্থা ভালো, মেয়ে বিয়ে দিতে আগ্রহী, ব্যাস হয়ে গেল। যাই হোক শোনো শর্মা, তুমি কিন্তু এই সময় একদম সায় দেবে না। শোনো, আমার সাই দেওয়ার না দেওয়ার কি আসে যায় প্রশান্ত? সায় শর্মা আসে যায়, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তুমি তো জানো যে তোমার একটা মূল্যবোধ আমার কাছে সব সময় রয়েছে, যা আমাকে রাত দিন পীড়া দেয়, হয়তো তোমাকেও। ভাবনা প্রশান্ত, ও সব পুরোনো কথা। আমি তো বেশ আছি, আমার স্বপ্নের স্কুল আর গ্রামের অসহায় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমি পরিপূর্ণ প্রশান্ত। শর্মা, আমি যে তোমাকে দেখে এগিয়ে যাওয়ার ভরসা পাই শর্মা, আর তোমার সাহস আমাকেও যে শক্তি যোগায় প্রশান্ত। কিন্তু শর্মা আমার এই লাগাম ছাড়া সাহস যদি বাড়ির বিপক্ষে যায়, সে সাহস যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়, অন্যায়ের বিপক্ষে হয়, তবে শর্মা তোমারই নয়। শর্মা সত্যি শর্মা, সত্যি সত্যি সত্যি। তুমি আমাকে বাঁচালে শর্মা। শর্মা শর্মা, আজকে সকালবেলা থেকে না তোমার কথাটা বড্ড মনে পড়ছে। কেন? কি হয়েছে? আজকে থানায় কি হয়েছে জানো? কি হয়েছে? বসো, আমি আজকে থানায় সকাল পরে বলবো। আজ থানায় কি গন্ডগোল হয়েছে? কিছু হয়নি। কিছু না? না কিছু না। তাহলে পিডিশন বাবু আমাকে ডেকে বললো ছেলে তোমার জানা গজিয়েছে, শহীদ হলো বলি। যা কথাটা তাহলে তুমি শুনেছো? কি কথা? ওই যে কারণে উনি রেগে গেছেন সেই কথাটা। না শুনি না। সে উনি রেগে গেছেন সেটা বললেন, আর কেন রেগে গেছেন সেটা বলেন না না বলে নাই। তা তুমি কেন জিজ্ঞাসা করলে না যে আপনার রাগের কারণটা ঠিক কি? তাহলে যেটুকু পরিকর্মে খাচ্ছ সেটুকু হারাম। বাবা,
আমি ওনার দয়ায় কিন্তু কিছু করে খাচ্ছি না, আমি খাচ্ছি আমার এই বুদ্ধি আর আমার পরিশ্রমটাকে ব্যয় করে। বুদ্ধি আর পরিশ্রম, ওই বুদ্ধি আর পরিশ্রম শিখে তোলা থাকবে যদি ওনার একটু কলকাটি নাড়ে। আরে বাবা, ওনার হচ্ছে জমিদার বংশ, কথাটা মনে রেখো। বাবা জমিদার বংশ বলে কি মাথা কিনে রেখে দিয়েছে নাকি? সেই দিন কিন্তু এখন শেষ হয়ে গেছে বাবা। তোমার কাছে শেষ বলে মনে হতে পারে, কিন্তু এই গায়ে বহু লোক জানে যে না যে পেটটা এখনো রয়েছে। বাবা তোমার এত ভয়টা কিসের বলো তো? হ্যাঁ, কিসের এত ভয়? চিরটা কাল তুমি ভয় পেয়ে এসেছো, আর সেই জন্য দেখো আজকে তুমি মাথা তুলে দাঁড়ানো সাহসটুকু হারিয়ে ফেলেছো বাবা। বেশ বেশ বেশ, অনেক ভাষণ দিয়েছ, আর ভাষণ দিতে হবে না। ভাষণ দিতে হয় ওই 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 বাঁচানের তলায় দিয়ে দেওয়া। অনেক অনেক হাততালি মা। কথা আর কথা, কথাটা একেবারে ক্ষয় করতেছে। কোথায় বাবু রে ছড়ে কয়ে একটু নিজে আঁকেরটা গুছয়ে নেবে, তা না। উনি বাবুরে কুচোচ্ছে, কাতুকুতু দিয়ে কুচোচ্ছে। বোকা বোকা, যত সব বোকার কম অকম্বর ঠিকই বোকা। তা কি হয়েছিল তোমার? কি হয়েছিল? কি আর হবে? ওনার চালের লরিতে কিছু আফিম ছিল। Yes, ওই অবস্থায় ওটা ধরা পড়েছে, মানে সেটা আমি ধরেছি আর কি। উনি 70,000 টাকা দিয়ে সেটাকে রফা করতে চেয়েছিলেন, আমি সেটা নিতে রাজি হই। কত? 70,000 টাকা। 70,000? হ্যাঁ। মানে 70 সহস্র? হ্যাঁ তুই ছেড়ে দিলি? বাবা, তুই নিলি রে? বাবা ওই টাকা নিলে যে অপরাধীদের ছেড়ে দিতে হয় বাবা। প্রশান্ত, তোর মাথায় ঘুমটা দিছে, গোনা ওনা দিয়ে তোর ঝাড়াতে হবে। বাবা 70 টাকা দিছে। বাবা তুমি সেই আগের মতোই রয়েছো, তুমি বুঝো না? বুঝো না ওই টাকাগুলো নিলে আমাকে অপরাধীদের ছেড়ে দিতে হবে, ওরা আমাকে দিয়ে যা খুশি তাই করাবে। আমি সেটা হতে দিইনি বলেই তো ওনার এত রাগ। সেই জন্যই তো তোমাকে ডেকে বললেন যে আমি শহীদ হলাম বলে। দেখো বাবা, উনি আমাকে শহীদ বানাক আর নাই বানাক, আমার একমাত্র সান্ত্বনা যে কোনো প্রলোভনে উনি আমাকে নড়াতে পারেন। আমি দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। একদিন তুমি সবটা বুঝবে বাবা, আর দেখবে সেদিন এই কাজগুলোকে তুমি কতটা ঘৃণা করতে শিখেছো। তার আর দেরি নেই বাবা, জিতে উঠলেই হবে। আমার হয়েছে সতেজ জ্বালা, সেই যে বলে না কুতুব পেঁচার কি আশা, ঝিপি ওতে বাইবে বাসা। আমার হয়েছে সেই অবস্থা। ভেবেছিলাম মা মরা ছেলেটার এই সংসারটার একটু বুঝে দিয়ে যাবো, কিন্তু কে কার কথা শোনে? যে জেগে ঘুমো তার ঘুম কি যে করে ভাঙানো যায়? আমি আর পাচ্ছি না। যে কদিন আছি, এইভাবে কষ্ট করে তারপরে
তারা কি স্ত্রী বাচ্চা ঘুষ নেয়। আমি এত করে বললাম, বাবা তুমি আমার ছেলের মতো, তোমার 70,000 টাকা দিচ্ছি, তুমি ব্যাপারটাকে মিটমাট করি। 70,000 টাকার নোট প্রশান্ত ছেড়ে দিল। এবার কিন্তু তুমি সত্যিই হেরে গেলে কাকা। হারাচ্ছি বাবা, ওই কোর্টে কেসটা উঠলো বলি, ও সাক্ষী একটাও পাবেনি, সব আমি কিনে নিয়েছি, উল্টে ওর নামে মানহানির মামলা তুলে দিয়েছি। না কাকা, ও সব করো না। ছেলেটা বড় ভালো, ও থাকলে বরঞ্চ এই গ্রামের অনেক উন্নতি হবে। দেখো আমাদের জ্ঞান দিতে এসো, সব আমার জানা আছে, জ্ঞান দিতে এসো। হ্যাঁ, সামালিয়ে আমিও চাই নে, বুঝেছো? আরে আপোষে যদি হয় তো সামালি দরকারটা কি? তাহলে তাই করো না কাকা। হ্যাঁ, তাই যে তোমাদের একটা কাজ করতে হয় মা। আমাকে হ্যাঁ। বলো না কি কাজ। তোমার সাথে তো খুব ভাব। ও সব কথা থাক না কাকা। কেন 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 পুরোনো ব্যথা খোঁচা মারে বুঝি, ব্যথা চাপি থেকে কি কাজ মা, তোমার কাছে ধারা হাত পা। আরে 100টা তোমার বিয়ে করলো, বছর ঘুরতে না ঘুরতে পুরুষ করে পটল দিল। কাকা তুমি থামবে না না, তোমার তো 16 আনা ইচ্ছে, এই ইচ্ছাটাকে সেটি না রেখে আমি বলি কি তুমি ওরে বিয়ে করি ফেলো। কাকা তো হয় তোমার, তুমি চুপ করো। ও, ঠিক আছে, চুপ করলো, বুঝেছো? না আমি যা বলতেছিলাম যে টাকাটা আমি 1 লাখ করি, 1 লাখ। তুমি অনেক রেটে ওর বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শুলোয়ে বুলোয়ে গায়ে পিঠে হাত বুলোয়ে যদি একেবারে রাজি করতে পারো। ছি 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 কাকা, আমি যদি তোমার মেয়ে হতাম তাহলে তুমি এই কথা বলতে পারতে। এত বড় কথা, এত বড়, ওই শালারে আজ আমি খেয়েছি। কি হয়েছে শোনো, আসো আসো আসো, ভেতরে এসো, ভেতরে এসো। কি হয়েছে, কি হয়েছে বলো। প্রশান্ত, তোমার যে বড় বিপদ। কেন 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 কিসের বিপদ আবার? তুমি বিশু কাকার সঙ্গে একটা মিটমাট করে নাও। মানে অসম্ভব। শর্মা তুমি আজ কিছুক্ষণ আগেও তো আমাকে অন্য কথা বলে গেছো। হ্যাঁ বলেছিলাম প্রশান্ত, তাহলে কি? কিন্তু তোমার বিপদের চিন্তা আমাকে যে পাগল করে দেয়। শর্মা, লড়াইটা আমাকে করতে দাও শর্মা, এটা একটা ন্যায় যুদ্ধ। এটা অশুভ যুদ্ধ, শত্রু এখানে প্রবল। তবু লড়াইটা আমাকে করতেই হবে, কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই শর্মা। কিন্তু তুমি যে এখানে একা একা যে লড়াই করা যায় না। দেখো শর্মা, আমরা জনগণের বন্ধু, তারা আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে শর্মা, আমাকে তাই এই লড়াইটা করতেই হবে। আর সেই জন্যই তো তোমাকে বেঁচে থাকতে হবে। চাপের কাছে মাথা নত করে বেঁচে থাকতে হবে? অসম্ভব, অসম্ভব শর্মা, এটা আমি কিছুতেই পারবো না। পারবে, পারবে প্রশান্ত, পারবে। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো প্রশান্ত? অন্তত সাময়িক একটা বোঝাপড়া করে নাও আমার মুখের দিকে চেয়ে। শর্মা, শর্মা, আমি তোমাকে ভালোবাসি শর্মা, কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালোবাসি আমি আমার ন্যায় আর আদর্শ। এত রাত্রে তোমার এখানে আসাটা ঠিক হয়নি শর্মা। চলে যাও, যাও, চলে যাও।
কৃষ্ণবাবু শুনুন শুনুন। আরে না 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 ওই ছোড়া আমাদের রীতির মতো শাসায়েছে। আপনারা থাকতে যদি এরকম অর্থটা কথা বলে তাহলে তো আমারে ওই ন্যাঙ্গট করে সন্ন্যাসীও কি হয়? আরে ব্যাপারটা ছেড়ে দিন আমার উপরে দিদি। হ্যাঁ দিদি, আপনার উপরে তো সারা ছিল, আপনার উপরেই তো সারা ছিল। এখন দেখতে পাচ্ছি যে আপনি যথেষ্ট নন, আপনার উপর মহলে জাতীয় হবে। কোন মহলে যেতে হবে মানে? জাতীয় হবে বলছি। একটা ফসকে ছোড়া যাকে নিয়ে ফসকে কি করবে আমি তো সত্য করতে পারি না। কৃষ্ণনাথ বাবু আপনি কিন্তু উত্তেজিত হয়ে হ্যাঁ, যাচ্ছেন। উত্তেজনা আসবে। উত্তেজনা আসবেই। হ্যাঁ, একটা ছোড়া সেদিন জন্মেছে, আমাকে ভিটে মাটি সাদা করবে বলছে, আর আমি বসে বসে কেতনটাই বইয়ে হতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দিন, আমি কি অ্যাকশনটা নিয়ে দেখুন না। ওই আজকাল আমি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছেন? হ্যাঁ, কেসটাকে আমি ফাইল করে দিচ্ছি। আরে না না, আপনাকে আমার জানানো দরকার, তাই জানালাম ব্যাস। আর ঠিক আছে, তা ওই জন্যই তো এসেছি আমি আপনার কাছে একটা কড়া পরামর্শ করি। কি পরামর্শ? এই কেসটার ব্যাপারে ঠিক আছে বলুন। বলছি যে তাদের নদীতে আপিল ছিল, এটা ঠিক বেশ, ঠিক, কিন্তু সেটা আমার আপনার চালের গাড়িতে অন্যের আপিল থাকে কি? আর থাকে 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 বুঝে দিবি তাকে। তা আপনি বুঝবেনটা কি করে? এটাই হচ্ছে কথা, বুঝবো। কিছুদিন আগে উদয়নারায়ণপুরে একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, ওইখানকার স্থানীয় লোকদের সঙ্গে আমার লোক, এই ফসকে দারোগা ওইখানে দাঁড়িয়ে থেকে বলেছিল সব দোষ নাকি আমার লোক। আচ্ছা, ওই গন্ডগোলটার সাথে এই গন্ডগোলটা যদি একটা মিলিয়ন বিষয়ে একটা খিচুড়ি পাঠিয়ে দেওয়া যায় কেমন? কিছু ঠিক আছে, আমি এর ব্যাপারে আপনাকে আমি সব বাতলে দেবো পরে। হ্যাঁ, এখন কেমন চলছে চলুন। আর এদিকে যেমন হচ্ছে ওই মুক্তিপন্থীতে ধরা পাওয়া চলতেছে চলুক। হ্যাঁ, কি? আরে কাজই তো আমি উপর মহলে যাচ্ছি। এই আপনি কোন মহলে যাচ্ছেন কাল? হ্যাঁ। তাহলে আমার ব্যাপারটা একটু দেখবেন। ও ওই ডিএসপিটা তো সব। বুঝতেই তো পারছেন আমি এই সিঙ্গেল আমাকে এসে বুঝলেন না, মানে আমি এই জেলায় অনেকদিন ধরেই রয়েছি, এখনো আমাকে হয়তো ট্রান্সফার। না, ট্রান্সফার? না 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 না, আপনার মতো লোককে হচ্ছে ট্রান্সফার দিতে পারে। আরে এই বিষয়ে তো মন্ত্রী মশাইয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। হয়েছি? হ্যাঁ। তা উনি কি বললেন? উনি বলেছেন যে আপনি ট্রান্সফার হচ্ছেন না। আমি ট্রান্সফার হচ্ছি না? অবস্থা এমন প্রতিকূল যে এর মধ্যে দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব হয়ে যাচ্ছে। আর কি হলো? কি আর হবে, রমেশ ছাড়া আমার একটা সাক্ষীও জুটলো না। কেন? তোমার নাকি সব জেনুইন সাক্ষী? তাতে কি হয়েছে শর্মা? সমস্ত জুডিশিয়াল সিস্টেমটাকে ওরা কিনে রেখে দিয়েছে। ওই একজন অতি বৃদ্ধ জাজ রিটায়ারমেন্টের পর সরকারি চাকরি পাওয়ার আশায় আমাদের সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে ডিসঅ্যালাউ করে গেলে, কারণ উনি জেনে গেছেন যে এটা অমুক এমএলএ কেস। ভাবতে পারছো শর্মা? ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে আমাদের সমস্ত সাক্ষীগুলোকে ওরা কিনে রেখে দিয়েছে। কি হলো বলো? কি হলো? এত দৌড়ঝাঁপ করে এত অপমান সহ্য করে কি হলো বলো তো? কিছু। ওই একটা নোংরা লোক প্রমাণের অভাবে মুক্তি পেয়ে গেল। ইয়েস, বিশ্বনাথ মুখার্জি ইজ রিলিজড ফর দ্য বেনিফিট অফ ডাউট। দেখো, আমি বলছি তুমি ব্যাপারটা এখানে শেষ করো। আমি ভাবছি তোমাকে এই কেসটা অন্যদিকে না নিয়ে হ্যাঁ, তা যাও। তো যেতেই পারে। কিছু কিছু জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। শুনছি আমি নাকি ট্রান্সফার হবো। ট্রান্সফার? Yes, transfer. না জানি না, তবে গতকাল রাত্রে বড়বাবু আমাকে ফোন করে ধমকে দিলেন। বললেন আমি যদি এই ধরনের কার্যকলাপ চালাতে থাকি তাহলে নাকি আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হতে হবে। তুমি ভাবতে পারছো? বুদ্ধি হয়েছে? ওরে তোর বুদ্ধি হয়েছে? বুঝ হয়েছে? ওরে ওরে লোকে দেখেছে, শুনেছে, ঠেকেছে। তুমি দেখেও না, শুনেও না। এবার যদি ঠেকেছে তখনই বলেছিলাম ওনারা হচ্ছেন জমিদার বংশ, কথাটা মনে রেখো। ওনাদের সাদা অন্য পায়ে ঠেলুনি। তা তখন ভাবছে বকছে বলবে বকুক। এখন হয়েছে হয়েছে, তোর আমও গেল, তোর চটও গেল। কি দরকারটা ছিল? বলি কি দরকারটা ছিল? হ্যাঁ, ধরাধরি করলি 1 লক্ষ টাকা দিত। হ্যাঁ, 1 লক্ষ টাকা
করি সাজাতে পারতাম। তা না, উনি সত্যবাদী যুধিষ্ঠির এসে, সত্যবাদী যুধিষ্ঠির, নিজের প্রমায় কাপড় নেই, ভারত মাতা জিন্দাবাদ। আরে খাবি কি? খাবি কি? খাওয়ার চিন্তা আমি করি না বাবা, চোখে খাবো না হলে খাবো না। বেশ 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 বেশ, উপর দিও। কথা আর কথা, কথার একেবারে খই পড়িস, যত সব অকম্মান। এই সংসার জায়গাটা বড় অদ্ভুত, তাই না শরম? ঠিক বুঝলাম না। দেখো এই যে বাবা, সেও আজ আমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। কারণ এই ভাড়াটা ফাঁকা, সেটা ভরাট করার দায়িত্ব একমাত্র আমার। সেটা সঠিকভাবে পারছি না বলে আমি ব্যর্থ, আমার জীবনটা ব্যর্থ। আমি বাবাকে বোঝাতে পারছি না, আমি বাবাকে বোঝাতে পারছি না যে পেট ভরানোটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। কিন্তু সেটা কখনোই নিজেকে বিকিয়ে দিয়ে নয় শরম। কিন্তু এটা তো ঠিক, মরতে গেলে যে বেশ্যাবৃত্তিও দোষণীয় নয়। শর্মা, ভুল করছো শর্মা। শর্মা, বৃত্তি যদি বেশ্যাগিরি হয় তবে সেটা ঠিক, সেটা তো বাঁচার ক্ষেত্রে ঠিক। আমার বৃত্তি তো তা নয়। আমি একজন পুলিশ অফিসার। কি করতে চেয়েছিলাম বলো তো? আমি এই সমাজটাকে পঙ্কিল মুক্ত করতে চেয়েছিলাম। এই সমাজে যারা পঙ্কিলতা সৃষ্টি করছে আমি তাদেরকে উপড়ে ফেলতে চেয়েছিলাম। আর এটা এটা আজকে দিনে আমার আমার বোকামি। আমি আমি বোকা। ভাবতে গেলে আজ বড় প্রভাব পেয়ে যাবে শরমা। আজ বেশ কত রাত আমি ঠিক মতো ঘুমোতে পারিনি। আমি বসে বসে নিজেকে প্রশ্ন করেছি যে কোথায় আমি ভুল করছি। কিন্তু বিশ্বাস করো শর্মা, আমার আমার সমস্ত যুক্তি, তর্ক, বিবেচনা বোধ আমি 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 সবটা দিয়ে দেখেছি, জানো তো? আমি সবটা দিয়ে দেখেছি যে আমি ঠিক। আর এখানেই তোমাদের সঙ্গে আমার যত বিরোধ। শর্মা, শর্মা, তোমার ছোটবেলাকার কথা মনে পড়ে? ছোটবেলায় আমরা ওই গ্রামের আলোতে স্কুলে যেতাম। সেই সময় আমরা আমাদের এই গ্রামটাকে বলতাম সোনার মা। আর তখন তখন আমরা ওই গানটা খুব গাইতাম। শরমা, তোমার মনে পড়ে? গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার আমাদের এই গ্রামে মহামারী দেখা দিল। মহামারীর প্রকোপে আমাদের পুরো পুরো গ্রামটা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। তখন তুমি বলেছিলে, তুমি আমাকে বলেছিলে বলো, হ্যাঁ, তখন আমি বড় হয়ে একজন ডাক্তার হব। ডাক্তার হয়ে এই গ্রামের অসহায় দরিদ্র মানুষগুলোকে মৃত্যু যন্ত্রণার হাত থেকে বাঁচাবো। আমি ওখানে একটা দাতব্য চিকিৎসালয় করবো। সেখান থেকে অসহায় দরিদ্র মানুষগুলো ওষুধ পাবে, খাবার পাবে। এরকম আরো কত স্বপ্ন ছিল বলো আমাদের। আমরা কত স্বপ্ন দেখেছিলাম এরকম। ছিল তো, কত স্বপ্ন ছিল। শর্মা, এত ভেবে কি হলো বলো তো শর্মা? কি হলো? কিছু আমাদের ছোটবেলাকার সব স্বপ্নগুলো না কেমন কেমন বুদবুদের মতো হেঁটে গেল শর্মা, হেঁটে গেল। ঠিক তাই, স্বপ্ন স্বপ্নই হয়ে গেল। না, না,
অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে বিশ্বনাথ মুখার্জির চালের লরিতে আফিম ছিল। এটা নিশ্চিত রূপে প্রমাণিত হয় না। তাই আমি এই মামলার অন্যতম আসামি শ্রী বিশ্বনাথ মুখার্জিকে বেকসুর খালাসের রায় দিলাম। তদন্তকারী পুলিশ অফিসার প্রশান্ত দাস যদিও তার দায়িত্ব কর্তব্যে নিষ্ঠাবান, তবুও বিশ্বনাথ বাবুর মতন একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হরণ ও অযথা হয়রানির জন্য এই আদালত তাকে ভর্ৎসনা করছে এবং পুনর্বারের জন্য সতর্কিত করছে। The case is dismissed. কারণ আইন বোঝে সাক্ষী, আর ওই সাক্ষী বোঝে টাকা আর নিরাপত্তা। সমুদ্র হিমাচল জুড়ে যে মহাশক্তিমান চাকাটা ঘুরে চলেছে, যে প্রথমে পিষে ফেলে দিয়েছে ওই ন্যায় আর সততার আত্মাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও প্রশান্ত, ছেড়ে দাও। যা হওয়ার তা হয়ে গেছে, আর ওদের সাথে তুমি পারবে না, কারণ সে জোর তোমার আমার কারণ নেই। আর কি ক্ষমতা তোমার দেখলে তো, যে সমস্ত ঘটনা তোমার চোখের সামনে শুরু হয়ে আমার সব শেষ হয়ে গেল। জানি 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 আমি জানি শর্মা, আমি সবটা জানি, কিন্তু আমি আশা করেছিলাম যে কিছু লোকের মরাল সাপোর্টটা অন্তত পাবো আমি। কি করে পাবো? কেন? তুমি কি ভাবো কি? এইসব প্র্যাকটিক্যাল অসুবিধার কথা ভেবেও গ্রামের লোক তোমাকে সাপোর্ট করবে? কখনো না, কখনো না। আসলে ন্যায় অন্যায়ের বিরোধটা নিচের মহলে, ওপর মহলে কিন্তু সব ঠিকঠাক আছে। আর এই যে তুমি গন্ডগোলটা দেখছো, এগুলো সব লোক দেখানো আর বানানো। চুপ করো শর্মা, চুপ করো। আমি ভেবেছিলাম কেউ না থাক অন্তত তুমি আমাকে সাপোর্ট করবে শর্মা। হ্যাঁ, সাপোর্ট তো করতাম তাহলে? যদি দেখতাম এই বাস্তব অবস্থা তোমার একেবারে। মানে? কিন্তু কার্যত সেটা তো নয়। আজ আমি যদি তোমার পিঠ চাপড়ে বলে যাই ওয়েল ডান প্রশান্ত, ওয়েল ডান, কিন্তু কার্যত কি হবে বলো তো? আত্মতুষ্টি ছাড়া আর কিছুই না। এই যে মুখে আমরা যতই আদর্শের বলি আমরাই না কেন, কাজের বেলায় কিন্তু ঠিক তার উল্টো। তার মানে তুমি কি বলতে চাইছো শর্মা? আজকের দিনে আমার এই সততার কোনো দাম নেই? দাম থাকবে না কেন? তাহলে? তবে মেটেরিয়ালি কোনো লাভ নেই। লোকে তোমাকে দেখে বলবে ছেলেটা অনেস্ট, ব্যাস এই পর্যন্ত। কিন্তু এর বদলে তুমি কি পাবে? দারিদ্র, হাহাকার, আর কতগুলো বাস্তব চাপ, যেগুলো তোমার পক্ষে সামলানো অসম্ভব। তাহলে তুমি আমাকে কি করতে বলছো এখন? কম্প্রোমাইজ। ফার্স্ট বিশু কাকার সাথে। অসম্ভব, ওই লোকটাকে আমি ঘৃণা করি শর্মা। ঘৃণা তো অনেকেই করে, কিন্তু দেখো তবু তারা বিশু কাকার কাছেই যাচ্ছে, কারণ বিশু কাকাই যে গায়ের মুশকিল আসা। যে যাচ্ছে সে যার শর্মা, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আচ্ছা তুমি কি ভাবো, তুমি আনলিমিটেড, তোমার কোনো লিমিটেশন নেই? থাকবে না কেন লিমিটেশন? কিন্তু সেই লিমিটেশনের মধ্যে যদি আমার পায়ের তলার মাটিকে কাঁপিয়ে দেয়, তাহলে পিছু হটতে হটতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো ভাবতে পারছো? তোমার সাথে তুমি শান্ত হও, তুমি উত্তেজিত হয়ে যাচ্ছ। উত্তেজিত তো হবো, উত্তেজনা তো আসবেই, কারণ আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানসিকতার মানুষ। দুঃখ, কষ্ট, অপমান বোধ আমাকে টাচ করে শর্মা, আরো কি টাচ করে জানো? টাচ করে আমার কাউন্টার কিছু করতে পারছে না বলে। তাহলে তুমি কম্প্রোমাইজ করবে না? কম্প্রোমাইজ। এই একটা কথা আজ কিছুদিন ধরে আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। আসলে কি জানো শর্মা, তোমরা জানো না যে তোমরা কম্প্রোমাইজ করতে বলছো কার সাথে? তোমরা কম্প্রোমাইজ করতে বলছো দুটো সত্তার সাথে। এক যে অন্যায়কে কাউন্টার করে, আর এক যে কাউন্টার করার ইমিডিয়েট রেজাল্ট থেকে ভয়তে পিছিয়ে আসে। একজন লিমিটেড লোক এই অন্যায় অবাস্তব পরিস্থিতির মধ্যে এখন
এখন কি করে দাঁড়িয়ে থাকবে এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। না, আমি হারবো না, আমি কিছুতেই হারবো না। আমি লড়াইটা চালিয়ে যাব, আমি একাই লড়াইটা চালিয়ে যাব। কার বিরুদ্ধে? বিশু কাকার বিরুদ্ধে? মানুষটা কোনো ফ্যাক্টর নয় সরবা। লড়াইটা অন্যায় টেনশনের বিরুদ্ধে, লড়াইটা অন্যায় পরিস্থিতির বিরুদ্ধে। সেটা একা একা সম্ভব নয়। তার জন্য চাই চেতনা, চাই সংগঠন। আর এই অবস্থার মধ্যে তুমি আমি শুধু মজার ঘোড়া কি হবো, আর কিচ্ছু না। বেরিয়ে যাও তুমি, সত্য যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। আমাকে আমাকে একটু একা থাকতে দাও। তদন্তকারী পুলিশ অফিসার প্রশান্ত দাস যদিও তার দায়িত্ব কর্তব্যের নিষ্ঠাবান, তবুও বিশ্বনাথ বাবুর মতো একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হরণ ও অযথা হয়রানির জন্য এই আদালত তাকে ভর্ৎসনা করছে এবং পুনর্বারের জন্য সতর্কিত করছে। এই আদালত তাকে ভর্ৎসনা করছে এবং পুনর্বারের জন্য সতর্কিত করছে। এই আদালত তাকে ভর্ৎসনা করছে এবং পুনর্বারের জন্য সতর্কিত করছে। ও দেখ দাস কি রান্না হচ্ছে?
চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা এই কি বলি আরেকবার বল। বড় বাবু চাকরিটা ছেড়ে দিয়েছে। আমার মতিগঞ্জের নড়ি কিছু 1 ক্যাটাগরি 100 টাকার নোট বাড়া। চুপ করো নরেন্দ্র, লজ্জা করছে না কথাগুলো বলতে? লজ্জা করবে না? তোর যদি খুব দুঃখ হচ্ছে তা জানা ওই দারোগার পেছনে গিয়ে লাইন লাগা যা। হ্যাঁ তাই যেতাম। হ্যাঁ যদি মাথার উপর আটটা পেটের দায়িত্ব না থাকতো। তাহলে এত সতীপনা কিসের বাবা? দেখো বাবা বাবা শীতের কথা খেলো বড়ি মাখো দেখ আমি কি তোমার পর। বড় ভালো লোক ছিলেন। হ্যাঁ ভালো লোকেরা মানে বেশি দিন থাকে না। এই শালা ওই একটা ফসল করছিস না? আমার বলি শালা কি আনন্দ হচ্ছে? আমার মতিগঞ্জের নড়ি কিছু 1 ক্যাটাগরি 100 টাকার নোট বাড়া। ও গীতু শোনা আর তোমার শাড়ি আসতে হবে না। এবার তোমার হৃদয়ের দেবতা একেবারে তোমার কাছে ওই ফেভিকলের আটার মতো একটে থাকবে। মন্ডল দিল না বধু, মন্ডল দিল যে শুধু আমি কি পুলিশের চাকরি করতে করতে ব্যথা কারে বলে ভুলে গেছি। আমরা তো সরকারের একটা যন্ত্র ভালোই হলো ওই অসৎ মানুষটা চলে গিয়ে ভালোই হলো। আমরা আবার অসম্ভব ভাবে সৎ হয়ে শুনল, ওই অসৎ লোকটা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেল। জানি না ওই পথ ধরে আমি চলতে পারবো কি, কিন্তু চেষ্টা আমাকে করতেই হবে। হ্যাঁ ছেলেটা যে আমার বাপের সঙ্গে এখন আমি কি করি? এবার কি করবে প্রশান্ত? যুদ্ধটা কার সঙ্গে করবে? আবার একটা চাকরি নেবে, সেখানেও অন্যায়ের বিরুদ্ধে একাই লড়বে, সেখানেও চাকরি যাবে। তারপর তার অর্থ যা চলছে তাই চলবে আর আমরা সবকিছু মাথা পেতে নেব। ঠিক তার উত্তর। গোপনে শক্তি সঞ্চয় করতে হবে, চেতনা জাগাতে হবে সকলের মনে, অন্যায়ের বিরুদ্ধে জোট বাঁধতে হবে, আন্দোলন হবে সংঘবদ্ধ, তা হবে সঠিক আদর্শে অনুপ্রাণিত। ঠিক, হয়তো তুমি ঠিক সরমা। হয়তো নয়, এটাই একমাত্র পথ। চলি প্রশান্ত, আমার স্কুলের সময় হয়ে গেছে। ভালো থেকো। ঠিক ঠিক বলেছ শর্মা, তুমি ঠিক। না আমি কিছু বলছি না বাবা, তুই যা ভালো বুঝিস তাই করেছিস। আমি কষ্ট করবো, আরো কষ্ট করবো। আন্ধারে
ঈশান্ত নাই? ভেতরে আছে, আমি ডেকে আনি। না না না, থাক, 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 থাক। তা কেমন আছো উনি? আর থাকা না থাকা বাবু, ভেবেছিলাম শেষ বয়সে একটু শান্তি পাবো, কিন্তু এই হারাম দাদা সেটির জন্য না না, তুমি তোমার শরীরে এমন ভাবে গালমন্দ করতে পারো না। দেখো, তোমার শরীর মতো হিরের টুকরো শরীর এই গ্রামে তুমি একটাও দেখাতে পারো না। একটাও দেখাতে পারো বাবু, না। বাবু ওরে মাফ করে দেন বাবু, ও বড্ড বকুমা, আমি মরেও শান্তি পাবো না বাবু, বাবু বাবু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাই এখন কিছু করছে নাকি ভাবে খাই বসে রয়েছে? না বাবু, শোকের মাথায় চাকরিটা ছেড়ে দিল, সারাটা দিন ঠায় ঘরে বসে থাকে বাবু, ওরে বাবু। ঠিক আছে, শোনো, আমি যে জন্য এসেছিলাম, আমার যে ওই চিত্তরঞ্জনে একটা যে হচ্ছে একটা পায়রা ধনী আছে কিন্তু জানো, তা ওখানে ওই যে ম্যানেজারের কাজ করতো, সে হচ্ছে আমার সম্পর্কে শালা হয়, বেটা ছেলে চুরি করে সব ভাগ করে দিচ্ছে, একেবারে ভাগ করে দিচ্ছে বলে আমি ওই জায়গাতে ঘটাই গেছি, ওই পোস্টটা ফাঁকা গেছে, খালি আছে, বুঝেছো? তা ওই পোস্টে আমি পেশান্তরে বসাতে চাই। সত্যি কথা বলতে কি, তোমার শরীর মতো এরকম সহজ নিষ্ঠাবান শরীর আমি জীবনে দেখিনি গো, দেখিনি। আরে জানো আমি ব্যাপার হচ্ছে, সবাই জেনেছে যে আমি কেসটাকে জিতিছি, উপরের আদালতে কিন্তু আমার সত্যিকারের হার হয়েছে। ওরে বলো, ওরে আমার খুব দরকার, ওরে আমার খুব দরকার, বুঝেছো? ও আর এটা বলো, ওরে বিশু কাকা লোকটা খারাপ হতে পারে, উপযুক্ত লোকের উপযুক্ত মর্যাদা দিতি না। বলবো, ওরে বলো, ওরে আমার খুব দরকার। হ্যাঁ, ঠিক আছে, বলবো। আমার কাকা, শান্ত, তুই উল্টোপাল্টা কিছু বলিস না বাবা, তুই শান্ত, ওই চাকরিটা আমি নেব। শান্ত। ছোটবেলার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়, বাস্তব রূপ দিতে পারলাম না। যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে পারলাম না। সেদিনের দুর্ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করো। আপাতত রানীগঞ্জে যাচ্ছি, কয়লা খনির চাকরি নিয়ে। বাবাকে তুমি দেখো। তুমি ঠিকই বলেছিলে শরণ, অন্যায় টেনশনের বিরুদ্ধে লড়াই করতে গেলে চাই সংগঠন, চাই রাজনীতি, চাই জনমত। চাই সংগঠন, চাই রাজনীতি, চাই জনমত। চাই সংগঠন, চাই রাজনীতি, চাই জনমত। চাই সংগঠন, চাই রাজনীতি,